তুমি যদি রসায়নের যে কোনো অধ্যায়ের যে কোনো টপিক খুব সহজভাবে বুঝতে চাও তাহলে তুমি এখন আছো একদম সঠিক জায়গায়। প্রিয় শিক্ষার্থী, সিএমআই স্কুলের রসায়ন দ্বিতীয় পত্র ধারাবাহিক লেকচার ভিডিওর আরও একটি নতুন পর্বে তোমাকে স্বাগতম। সাথে আমি আছি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। রসায়নের একটি বিশেষ শাখা রয়েছে যার নাম হচ্ছে স্টেরিও রসায়ন। সেই স্টেরিও রসায়নে কোনো একটা বস্তুর ধর্ম ও প্রকৃতি তার ত্রিমাত্রিক গঠনের উপর নির্ভর করে আলোচনা করা হয়। সেই স্টেরিও রসায়নের একটি পঠিত বিষয় হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। যদি আমরা সংজ্ঞায় যাই তাহলে হচ্ছে একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট। আমরা আগে গাঠনিক সমানুতা পড়ার সময় দেখেছিলাম আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, সেগুলোকে গাঠনিক সমানুতা বলা হয়েছিল। কিন্তু ত্রিমাত্রিক সমানুতায় আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুটোই একই থাকবে, কিন্তু এই একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট বিভিন্ন যে যৌগগুলো রয়েছে যাদের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, সেখানে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক অবস্থানের বিন্যাসের কারণে যে সমানুতার সৃষ্টি হয় তাকে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা বলে। ত্রিমাত্রিক সমানুতা মোটে দুই প্রকার, একটি হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা, অন্যটি হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। আমরা এই পর্বে জ্যামিতিক অর্থাৎ সিস ট্রান্স সমানুতা সম্বন্ধে আলোচনা করব। আলোক সক্রিয় সমানুতার উপর অন্য একটি এপিসোড থাকবে। জ্যামিতিক বা সিস ট্রান্স সমানুতা আমরা আগেই বলে নিয়েছি যে এই জ্যামিতিক সমানুতা যারা প্রদর্শন করবে যে যৌগগুলো তাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকবে। এরকম কোনো যৌগের অণুতে যদি কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয়, এই শব্দগুলো একেবারেই নতুন লাগবে তোমাদের কাছে যে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন কী জিনিস। সেই মুক্ত আবর্তন সম্ভব না হলে এই অংশটা তোমরা একটু ভালোভাবে ফোকাস করবে যে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়, আর এদেরকে পরস্পরের জ্যামিতিক সমানুতা বলে এবং এই ধর্মকে বলা হয় জ্যামিতিক সমানুতা। তাহলে তোমাদের মনের মধ্যে দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার একটি হচ্ছে যে মুক্ত আবর্তন কি, কার্বন কার্বন অক্ষ বরাবর মুক্ত আবর্তন কী জিনিস, এবং অন্য প্রশ্নটি হচ্ছে যে কাদের ক্ষেত্রে এই সমাণু সৃষ্টি হবে, কোন যৌগগুলো এই জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে এবং যারা প্রদর্শন করবে তারা কেন প্রদর্শন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধাপে ধাপে দেব। জ্যামিতিক সমানুতা প্রদর্শন করার অন্যতম প্রধান শর্ত আমরা কি বললাম, কার্বন কার্বন বন্ধনের যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হওয়া যাবে না। অর্থাৎ যারা ফ্রিলি রোটেট করতে পারবে, অর্থাৎ মুক্ত আবর্তন যাদের সম্ভব হবে তারা এই জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। অপরপক্ষে যাদের এই কার্বন কার্বন অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হবে না তারা এই সমানুতা প্রদর্শন করবে। সাধারণত অ্যালকিন যৌগসমূহ, অর্থাৎ যে সমস্ত যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এবং চাক্রিক যৌগসমূহ এই জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। তাহলে তোমাদের প্রথমেই যে প্রশ্নটা তোমাদের মনে আসতেছে সেটি হচ্ছে যে অ্যালকেন যৌগ বা অ্যালকাইন যৌগ বা অন্য যৌগগুলো কেন জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে না। প্রথমে আসি অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে এরকম যৌগের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখি। এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি এমন একটি যৌগ যেখানে দুইটি কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেম গ্রুপ আছে, যে একটি মিথাইল মূলক, একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন। এখানেও একটি মিথাইল মূলক, একটি হাইড্রোজেন, একটি ক্লোরিন। তোমরা এর ফাঁকে এই যৌগের নামকরণটা করে ফেলো। তাহলে যদি কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন শুধুমাত্র থাকে তাহলে এই কার্বন কার্বন অবশ্যই একই সমতলের মধ্যে আছে, এবং সেক্ষেত্রে একটি কার্বনকে স্থির রেখে অন্য কার্বনটি ফ্রিলি রোটেট করতে পারে।
এই কার্বন কার্বনের যে অক্ষ যে বরাবর তারা অভিলেপনের মাধ্যমে অরবিটাল অভিলেপনের মাধ্যমে তারা এই একক বন্ধন গঠন করেছে, সেই অক্ষ বরাবর একটি কার্বনকে স্থির রেখে অন্য কার্বনটি ফ্রিলি রোটেট করতে পারে। তাহলে কি হয়, ফ্রিলি রোটেট করলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম কনফিগারেশন হয়, অর্থাৎ এই কার্বনের সঙ্গে যারা ছিল তারা স্থিরই রয়েছে, আর এই কার্বনে যারা ছিল এই পজিশনে ছিল CH3, সে চলে গেছে একদম নিচে, এবং CH3 এই পজিশনে ছিল ক্লোরিন, সে চলে গেছে উপরে। দ্যাট মিন এটা রোটেশনের মাধ্যমে এদের ত্রিমাত্রিক বিন্যাসটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুক্ত আবর্তন সম্ভব হয়েছিল, এবং সেক্ষেত্রে এদের গাঠনিক বিন্যাসটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু একই যৌগ থাকছে। অর্থাৎ ক্রমাগত যদি এক কার্বনের সাপেক্ষে আরেক কার্বন যদি মুক্ত আবর্তন করতে থাকে, তাহলে এদের স্থায়ী কোনো গাঠনিক অবস্থা পাওয়া যাবে না, অর্থাৎ সেক্ষেত্রে এদের কোনো জ্যামিতিক সমাণু প্রদর্শন করবে না। অ্যালকেন যৌগ তো আমরা বুঝলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকার কারণে এমন কোনো এখানে ব্যবস্থা নেই যেটা এই ফ্রিলি রোটেশনটা রিমুভ করতে পারে, ফ্রিলি রোটেশনটাকে প্রতিরোধ করতে পারে। তাহলে নিশ্চয়ই এমন কিছু দরকার হবে যা এই ফ্রিলি রোটেশনটা করতে বাধা দিবে। তাহলে অ্যালকেন যৌগ তো আমরা বুঝলাম যে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তাহলে এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতেছে যে এবার অ্যালকিনে যাওয়া যাক, অ্যালকিন এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কিনা সেটি আমরা এখন দেখব। আমরা জানি অ্যালকিন যৌগ সব জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, তাদেরকে অ্যালকিন যৌগ বলা হয়। আমরা যে উদাহরণটি এখানে নিয়েছি সেটি হচ্ছে একটি বিউ2ইন এরকম একটি যৌগ, সিম্পল একটা যৌগ নেওয়া হয়েছে যেখানে এই দুই কার্বনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, এবং এই দুই কার্বনের এই কার্বনে রয়েছে একটি মিথাইল মূলক এবং একটি হাইড্রোজেন, এদিকে আছে একটি মিথাইল মূলক এবং একটি হাইড্রোজেন। তাহলে আমরা দেখব যে প্রথম শর্ত পূরণ করে কিনা যে কার্বন কার্বন বন্ধনের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব নয়, এই ব্যাপারটা অ্যালকিনের মধ্যে কেমন হয়। আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে বা অ্যালকিন যৌগের ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে sp2 সংকরণ ঘটে, অর্থাৎ কার্বনের 1s1 2s1 2px1 2py1 2pz1 এই চারটি বিজোড় ইলেকট্রনের মধ্যে sp2 সংকরণের ক্ষেত্রে একটি 2pz1 অরবিটালটি অসংকরায়িত অবস্থায় থাকে, এবং বাদবাকি যে s এবং দুইটি p অরবিটাল আছে তারা sp2 সংকরায়িত অবস্থায় অন্যান্য যে কার্বন বা হাইড্রোজেন বা অন্য কোনো মূলকের সাথে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এই কার্বনও sp2 সংকরায়িত, এই কার্বনও sp2 সংকরায়িত। তাহলে এই কার্বনগুলো তিনটি সমযোজী বন্ধন গঠন করতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি এই কার্বন একটি মিথাইল মূলকের সাথে, একটি হাইড্রোজেনের সাথে এবং একটি কার্বনের সাথে সমযোজী সিগমা বন্ধন গঠন করেছে। অপরদিকে এই কার্বনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে এই বন্ধনগুলো হচ্ছে sp2 সংকরায়িত অরবিটাল, এগুলো হচ্ছে sp2 সংকরায়িত অরবিটাল। অপরদিকে এই কার্বনের ক্ষেত্রেও এগুলো হচ্ছে sp2 সংকরায়িত অরবিটাল। ওকে, এখন এই দুই কার্বনের মধ্যে আমরা জানি যে একটি pz অরবিটাল অসংকরায়িত অবস্থায় আছে, অর্থাৎ আমরা যদি দেখি যে এটি যদি হয় সেই অসংকরায়িত বিশুদ্ধ pz অরবিটাল, তাহলে আমরা জানি এই বিশুদ্ধ pz অরবিটাল এরা পাশাপাশি বন্ধনের মাধ্যমে বন্ধন গঠন করে, অর্থাৎ সেক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের সাথে একটি ডাবল বন্ডও সৃষ্টি হয়। এখন একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করো, যারা সমযোজী বন্ধন গঠন করেছিল সিগমা বন্ধনের মাধ্যমে, অর্থাৎ sp2 সংকরায়িত অরবিটাল যারা ছিল তারা একটা সমতলের মধ্যে অবস্থান করে। এই যে sp2 সংকরায়িত যে অরবিটালগুলো ছিল এরা একটা সমতলের মধ্যে অবস্থান করে, এবং এই যে pz অরবিটালগুলো আছে এই pz অরবিটালগুলো কিন্তু এই সমতলের মধ্যে অবস্থান করে না, এরা কিন্তু এই সমতলের সাথে সমকোণে অর্থাৎ লম্বালম্বী অবস্থান করে। চিন্তা করো একটা তলের উপর এই pz অরবিটালগুলো লম্বালম্বী অবস্থায় আছে। তাহলে একটা কার্বনের সাপেক্ষে অন্য কার্বনটি যদি রোটেট করতে চায় তাহলে নিশ্চয়ই এই pz অরবিটালের বন্ধনকে ভেঙে তারপরে রোটেশনটা করতে হবে। একটু চিন্তা করো যে অরবিটালগুলো এইভাবে মুখোমুখি অবস্থায় আছে, তাহলে এই কার্বন এবং এই কার্বন যদি রোটেট করতে চায় তাহলে রোটেশন করতে হলে এই বন্ধন এবং এই বন্ধনকে এই অভিলেপনটাকে অবশ্যই ভাঙতে হবে, এবং যেটি কিনা বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ এই অসংকরায়িত pz অরবিটাল থাকার কারণেই
এই একটা কার্বনের সাপেক্ষে আরেকটা কার্বন মুক্তভাবে আবর্তন করতে পারবে না, এবং সেক্ষেত্রে এই যৌগের মধ্যে দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হয়। একটিতে সিস সমাণু সৃষ্টি হয় এবং অন্যটিতে ট্রান্স সমাণু সৃষ্টি হয়। আমরা সিস ট্রান্স সম্বন্ধে একটু পরে আরও ডিটেলস ভালোভাবে পড়ব। তো আমরা জানলাম যে মূলত এই অ্যালকিন যৌগের ক্ষেত্রে এই পিজেড অসংকরায়িত অরবিটাল, যেটি কিনা এই মুক্ত আবর্তনে বাধা দেয়, আর এই মুক্ত আবর্তনে বাধা দেয় জন্যই এই অ্যালকিন যৌগসমূহ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। ওকে, এরপরে প্রশ্ন থাকতে পারে, এরপরে প্রশ্ন আসতে পারে যে অ্যালকাইন যৌগগুলো এরকম জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে কিনা। চিন্তা করো, অ্যালকাইন যৌগের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ডের পাশে দুইটি, এদিকে একটি মূলক থাকে বা পরমাণু থাকে, এদিকে একটি মূলক বা পরমাণু থাকে। সেক্ষেত্রে এদের ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি আলাদা দুটি কনফিগারেশন সম্ভব নয়, কারণ এদিকে যা আছে সেটাও এদিকেই একটাই আছে, এদিকে যা আছে সেটাও এদিকে একটাই আছে। তো সেক্ষেত্রে এদের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব না হলেও এক্ষেত্রে কোনো সমাণু সম্ভব হবে না, অর্থাৎ দুটি ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হবে না, একটি কনফিগারেশনই থাকবে, যা আছে তাই থাকবে। ওকে, অ্যালকেন কেন হলো না, অ্যালকিন কেন হলো, অ্যালকাইন কেন হলো না, এভাবে আমরা চিন্তা করতে পারি যে যে সমস্ত যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সেই সমস্ত যৌগে শুধুমাত্র জ্যামিতিক সমানতা প্রদর্শন হতে পারে, আর যে সমস্ত যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন বা ট্রিপল বন্ড থাকবে তাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন হবে না। এখন আরেকটি কথা আমরা বলেছিলাম যে অ্যালকিন যৌগের সাথে চাক্রিক যৌগগুলোও জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। চাক্রিক যৌগের যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে আলাদা দুটি পরমাণু বা মূলক রয়েছে, অর্থাৎ সাধারণভাবে আমার দুটি ভিন্ন কনফিগারেশন হওয়া সম্ভব। এখন আমরা দেখি যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে শুধুমাত্র একক বন্ধন রয়েছে। তাহলে তো আমার মাথায় আসতেই পারে যে একক বন্ধন যেহেতু রয়েছে তার মানে এদের ক্ষেত্রে মুক্ত আবর্তন সম্ভব, কিন্তু আসলে তা নয়। কারণ হচ্ছে যে এই কার্বন, এই এদিকের একটা কার্বন এবং এদিকের একটা কার্বন, দুই কার্বনের সঙ্গেই বাধা আছে, অর্থাৎ তোমার যদি একটা হাত বাধা থাকে আর একটা হাত তুমি ইজিলি রোটেশন করতে পারো, কিন্তু দুইটি হাতই যদি বাধা থাকে তাহলে তুমি কিন্তু কোনো হাতই রোটেশন করতে পারবে না। এখন কার্বনের চার হাতের মধ্যে দুই হাতে দুইটা তো পরমাণুমূলক রয়েছেই, এবং অপর দুই হাতও এই কার্বন এবং এই কার্বনের সঙ্গে যুক্ত, এই কারণে এই কার্বন আরেক কার্বনের সাপেক্ষে কোনোভাবেই রোটেশন করতে পারতেছে না। একই কথা এই কার্বনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমরা বুঝলাম যে চাক্রিক যৌগের ক্ষেত্রে দুটি কার্বন একক বন্ধনে থাকা সত্ত্বেও আরেকটি কার্বনের সাথে পরস্পর যুক্ত থাকার কারণে এদের পক্ষে এক কার্বনের সাপেক্ষে আরেক কার্বনের মুক্ত আবর্তন সম্ভব নয়, অর্থাৎ সেক্ষেত্রেও এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেই পারে। এখন আমরা তো অলরেডি জানলাম যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য অবশ্যই কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে অথবা যৌগটি চাক্রিক যৌগ হতে হবে। তো এখন কথা হলো যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই কি জ্যামিতিক সমানতা প্রদর্শন হবে? এক্স্যাক্ট উত্তর হচ্ছে না। কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকলেই, অর্থাৎ মুক্ত আবর্তন সম্ভব না হলেই যে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বিষয়টি তা নয়। মনে রাখতে হবে যে মুক্ত আবর্তন সম্ভব হওয়া তো যাবে না, প্লাস এদের মধ্যে দুটি ভিন্ন কনফিগারেশন হতে হবে। এবং এক্ষেত্রে আমরা সোজা কথায় বলতে পারি যে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে দুটি কার্বন রয়েছে তাদের কোনো কার্বনেই দুটি পরমাণু বা মূলক থাকতে পারবে না, অর্থাৎ দুটি একই টাইপের পরমাণু বা মূলক থাকতে পারবে না। যেমন প্রথম যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতেছি যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করার একটা চান্স আছে, এবং আমরা দেখব যে আসলে দুটি ভিন্ন কনফিগারেশন হওয়া সম্ভব কিনা। আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের মধ্যে দুটি এইচ পরমাণু রয়েছে, অর্থাৎ একই টাইপের পরমাণু এই কার্বনের মধ্যে রয়েছে, এবং এক্ষেত্রে দুটি ভিন্ন কনফিগারেশন হওয়া সম্ভব নয়, অর্থাৎ এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। অ্যালকিন যৌগ বা দ্বিবন্ধন থাকা সত্ত্বেও দুটি ভিন্ন কনফিগারেশন না হওয়ার কারণে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। হয়তো চিন্তা করতেছে এই মুহূর্তে যে দুটি ভিন্ন কনফিগারেশন সম্ভব কেন হলো না। দেখো, আমরা তো জানি যে এই কার্বন এবং এই কার্বনের
হিসাবটা সম্পূর্ণ আলাদা। এই কার্বনের মধ্যে যারা আছে এবং এই কার্বনের মধ্যে যদি অন্য কেউ থাকে এবং তাদের মধ্যে বিন্যাস করার কারণে যদি একাধিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, সেক্ষেত্রে ভিন্ন কনফিগারেশন সম্ভব। কিন্তু এই কার্বনে তো আমরা দেখতে পাচ্ছি দুটি হাইড্রোজেন, এদেরকে যদি অদল বদল করে দেওয়া যায়, অর্থাৎ এটিকে ফিক্সড রেখে আমরা যদি এটিকে চেঞ্জ করে দেই, এদিকে হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন করে দেই, তাহলে কি কোনো চেঞ্জ আসতেছে? কোনো চেঞ্জ আসতেছে না, একই থাকতেছে। তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমরা এদিকে ঠিক রেখে এদিকে চেঞ্জ করে দেই, এদিকে হাইড্রোজেন এদিকে CH3, কিন্তু তারপরেও দেখো তো যৌগটি একই থাকছে কি না, কোনো চেঞ্জ আসতেছে কি? যে এদিকে CH3 হাইড্রোজেন যেমন একই দিকে ছিল, আবার পরের ক্ষেত্রেও CH3 হাইড্রোজেন একই দিকে থাকতেছে। তো সেক্ষেত্রে আসলে কোনো ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হচ্ছে না। তো আমরা কি বুঝলাম? যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই শুধু হবে না, সে কার্বন কার্বনগুলোর মধ্যে আলাদা আলাদা পরমাণু বা মূলক থাকতে হবে। আমরা দ্বিতীয় যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেটিতে লেখা আছে যে দুইটি কার্বন দ্বিবন্ধনের মধ্যে আছে এবং এই কার্বনেও দুটি ভিন্ন পরমাণু বা মূলক, এই কার্বনেও দুটি ভিন্ন পরমাণু বা মূলক। এক্ষেত্রে ত্রিমাত্রিক সমানতা সম্ভব হবে। এবং তৃতীয় যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি এই দুইটি কার্বনের মধ্যে এখানে আছে দুটি ভিন্ন পরমাণু বা মূলক, এখানে আছে দুটি আলাদা ভিন্ন পরমাণু বা মূলক, এক্ষেত্রেও ত্রিমাত্রিক সমানতা সম্ভব হবে। এখন আমরা তো জানলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন তো থাকতেই হবে এবং সেই কার্বনগুলোর মধ্যে আলাদা আলাদা পরমাণু বা মূলক থাকতে হবে। এখন এই যে ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলকগুলো থাকবে, এরা যদি ওই কার্বন দুটির একই পাশে থাকে তাহলে হবে সেটির নাম হবে সিস গঠন, এবং ভিন্ন পাশে থাকলে তার নাম হবে ট্রান্স গঠন। আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত পরমাণু বা মূলকগুলোর মধ্যে একই প্রকারের গুলো যদি একই পাশে থাকে তাহলে সিস গঠন, এবং আলাদা পাশে বা বিপরীত পাশে থাকলে হবে ট্রান্স গঠন। আমরা যে উদাহরণটি দেখতে পাচ্ছি যে এই যে অ্যালকিন যৌগটি নেওয়া হয়েছে, এই অ্যালকিনটিতে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের ভিন্ন পরমাণুমূলক, এই কার্বনের ভিন্ন পরমাণুমূলক, তার মানে অবশ্যই এখানে জ্যামিতিক বা ত্রিমাত্রিক সমানতা সম্ভব হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনে যে পরমাণু বা মূলকগুলো রয়েছে সেখানে সেমগুলো একই পাশে রয়েছে, মানে এটি হচ্ছে সিস সমাণু, এবং এখানে দেখতে পাচ্ছি যে সেমগুলো বিপরীত পাশে রয়েছে, অর্থাৎ এখানে যে সমতলটি ছিল তার বিপরীত পাশে রয়েছে, সেক্ষেত্রে এটি হচ্ছে ট্রান্স সমাণু। এবং এখানে হাইড্রোজেনগুলো একই রকম কিন্তু বিপরীত পাশে, অর্থাৎ এটি হচ্ছে ট্রান্স সমাণু। এই যৌগটির যে নামকরণ তোমরা খুব ভালোভাবেই জানো, সেই নাম লিখে তার সামনে সিস, যেমন এই যৌগটি হচ্ছে সিস বিউটিন 2 বা সিস বিউটুইন, এটি হচ্ছে ট্রান্স বিউটুইন। দ্বিতীয় যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি এটিতে দেখতে পাচ্ছি আমরা যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং দুটিতে এই কার্বনে ভিন্ন পরমাণুমূলক, এই কার্বনে ভিন্ন পরমাণুমূলক, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছি যে এই মিথাইল মূলকটি এই দুই কার্বনের একই পাশে আছে, তার মানে এটি হচ্ছে সিস সমাণু, বাদবাকি দুটি দেখার দরকার নেই, একই রকমগুলো একই পাশে থাকলেই সিস। এবং এখানে দেখতে পাচ্ছি যে একই প্রকারেরগুলো ভিন্ন পাশে আছে, তার মানে এটি হচ্ছে ট্রান্স, বাদবাকি হাইড্রোজেন ক্লোরিনকে দেখার দরকার নেই। তৃতীয় যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি সেটিতে দেখতে পাচ্ছি যে এই দুই কার্বনের সবগুলোই ভিন্ন রকমের পরমাণু। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো একই রকমের পরমাণু বা মূলক নেই, তাহলে কাকে সিস বলবো কাকে ট্রান্স বলবো, কেমনে বের করব? এখানে একটু তোমাকে হায়ার লেভেলে যেতে হবে। সেটি হচ্ছে যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের যে দুটি কার্বন আছে তার সঙ্গে যে চারটি আলাদা আলাদা পরমাণু বা মূলক রয়েছে তাদের মধ্যে আকারে বড় কোন পরমাণু বা গ্রুপটি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে CH3 অবশ্যই 3টি হাইড্রোজেন এবং একটি কার্বন সমন্বয়ে একটা অণু, যেটি অবশ্যই আকারের দিক থেকে অবশ্যই বাকিগুলোর তুলনায় বড় হবে, এবং বাদবাকি যে 3টি রয়েছে সেই 3টি হাইড্রোজেন ক্লোরিন ব্রোমিন, এগুলোর মধ্যে আকারে বড় হচ্ছে ব্রোমিন। আমরা জানি যে ক্লোরিনের থেকেও ব্রোমিন বড়, কারণ পর্যায় সারণী বিশ্লেষণ করলে আমরা তাই পাই। অর্থাৎ এই বেশি আকারে অর্থাৎ বড় আকারের দুটি পরমাণু বা মূলক এরা যদি একই পাশে থাকে তাহলে নাম হবে সিস, এবং বিপরীত পাশে থাকলে নাম হবে ট্রান্স। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বড় যে গ্রুপ দুটি রয়েছে মিথাইল মূলক এবং ব্রোমিন, তারা বিপরীত পাশে রয়েছে, তার মানে এটি হচ্ছে ট্রান্স সমাণু। এবং এই উদাহরণে বড় যে গ্রুপ দুটি রয়েছে তারা একই দিকে, তার মানে এটি হচ্ছে সিস সমাণু, আর হাইড্রোজেন ক্লোরিনকে দেখার দরকার নেই। সর্বশেষ উদাহরণ দিয়ে আমরা সিস ট্রান্স বা জ্যামিতিক
ত্রিমাত্রিক সমানুতা এটি আমরা শেষ করব।